ভারতের পশ্চিমবঙ্গে ভবানীপুর আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ শুরু। নির্ধারণ হবে মমতার ভাগ্য। নজিরবিহীন নিরাপত্তা, সুষ্ঠু ভোট নিয়ে সংশয় বিজেপির। আফগানিস্তানের সঙ্গে বিমান চালু করতে ভারতকে তালেবানের চিঠি। কাবুল বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীদের নিষিদ্ধের খবর প্রত্যাখ্যান। There is no planet blah, 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 blah. জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বিশ্ব নেতাদের প্রতিশ্রুতি শুধুই ফাঁকা বলি বললেন গ্রেটা থানবার্গ, করলেন উপহাস। আন্তর্জাতিক সময় সঙ্গে আছে আমি ইমদাদুল হক। ভারতের পশ্চিমবঙ্গের ভবানীপুর আসনের উপনির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। এই আসনেই নির্ধারণ হবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতার ভাগ্য। তার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল। স্থানীয় সময় সকাল 7টায় শুরু হওয়া এই ভোট গ্রহণ শেষ হবে সন্ধ্যা 7টায়। করোনার কারণে ভোট গ্রহণের সময় 1 ঘন্টা বাড়িয়েছে নির্বাচন কমিশন। দক্ষিণ কলকাতার ভবানীপুর আসনের মোট ভোটারের সংখ্যা 2,25,000। অবাঙালি, সংখ্যালঘু মুসলিম ও বাঙালি হিন্দু ভোটার মিশ্রিত এই আসনটি মূলত উচ্চবিত্তদের এলাকা বলে পরিচিত। নির্বাচনকে কেন্দ্র করে যে কোনো ধরনের সহিংসতা রুখতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সব বুথে বসানো হয়েছে সিসি ক্যামেরা। ভবানীপুর ছাড়াও আজ মুর্শিদাবাদের শামশেরগঞ্জ ও জঙ্গিপুরেও চলছে ভোট গ্রহণ। ভবানীপুরের উপনির্বাচনের সবশেষ খবর জানবো। এই মুহূর্তে কলকাতায় আছেন সহকর্মী সুব্রত আচার্য, সরাসরি যাব তার কাছে। সুব্রত। ইমদাদ, আপনাকে ধন্যবাদ। ইমদাদ, আপনি জানেন যে স্থানীয় সময় সকাল 7টা থেকেই এই যে ভোট গ্রহণ যে প্রক্রিয়া সেটা কিন্তু শুরু হয়। যেমনটি শুরুতে কিছু জায়গা থেকে আমরা ভোটের ইভিএম মেশিনের গন্ডগোল হওয়ার খবর পেয়েছি এবং এমনও বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল তিনি অভিযোগ করেছেন কোন বুথে জ্যাম করে রাখা হয়েছে এবং ছাপ্পা ভোটেরও অভিযোগ করেছেন তিনি, যদিও বিষয়টি এখনো নির্বাচন কমিশন কোনো বক্তব্য পাওয়া যায়নি। ইমদাদ, আমি যেখানটা দাঁড়িয়ে রয়েছি সেটি ভবানীপুরের অত্যন্ত পশ এলাকা। স্থানীয় একজন প্রভাবশালী তৃণমূল নেতা মদন মিত্রের এলাকা এবং 71 নম্বর ওয়ার্ড। এই ওয়ার্ডটিও কিন্তু তৃণমূল অধ্যুষিত, বলা বলে তৃণমূলের যে সমর্থক তাদের অধ্যুষিত এলাকা বলেই পরিচিত। গতকাল যে দিনভর যেরকম গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছিল এবং আশঙ্কা করা হচ্ছিল যে আজকেও প্রতিকূল আবহাওয়া হবে, তবে সুখের কথা আবহাওয়া কিন্তু আজকে সকালবেলা হাস্যোজ্জ্বল, রোদ হাসছে, আকাশ কিন্তু ভীষণভাবে মিষ্টি একটি পরিবেশ রয়েছে। কিন্তু আমার পেছনে যে বুথটি রয়েছে আমি আমার সহকর্মীকে বলবো যে বুথের মধ্যে শুধুমাত্র নিরাপত্তা রক্ষীদেরই দেখা যাচ্ছে। 2-4 জন ভোটার তারা ভোট দিতে এসেছেন। আপনাকে আপনার মাধ্যমে নিশ্চয়ই বাংলাদেশের দেশ বিদেশের দর্শকদেরকে এইটুকুন বলতে চাই যে ভবানীপুরের মানুষ এবং ভোটাররা সাধারণত ভোট কেন্দ্রের দিকে তাদেরকে খুব কমই উপস্থিতি দেখা যায় এবং গত 20 বছরের ভোট দানের যে যদি পর্যবেক্ষণ করা যায় তাহলে খুব বড়জোর 40% মানুষ তারা ভোট কেন্দ্রে এসে ভোট দেন। বাকি 60% মানুষ কিন্তু এই ভোটের দিন ছুটির যে মেজাজ সেটিকে আমরা দেখেছি বরাবরই তারা আনন্দ করেন। ফলত এমনিতেই উপনির্বাচন, আপনি জানেন যে উপনির্বাচনে এমনিতেই মানুষের অংশগ্রহণ, ভোটারদের অংশগ্রহণ কম থাকে। তারপর কিন্তু ভবানীপুরের মানুষের একটি চিরাচরিত রীতি যে তারা ভোট কেন্দ্রে কম যান। শুধুমাত্র এই আসনের প্রার্থী যেহেতু তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেটি একটি সাংবিধানিক সংকটের মুখোমুখি হয়ে তাকে এখানে প্রতিদ্বন্দ্বিতা করতে হচ্ছে, সে কারণেই কিন্তু একটি বাড়তি নয়, শুধুমাত্র অতিরিক্ত নজর এখানে রয়েছে। আপনি জানেন যে নিরাপত্তার একটি বিষয় নিয়ে বিজেপির পক্ষ থেকে কিন্তু বলা হয়েছিল এবং আইন শৃঙ্খলা ভেঙে পড়তে পারে। 144 ধারা জারি করা হয়েছিল। আপনি জানেন যে সাধারণত ভোটের দিন অর্থাৎ আজকে 144 ধারা জারি করার কথা থাকলেও ভোট কেন্দ্রের বাইরে কিন্তু গত মঙ্গলবার থেকে রাত থেকেই কিন্তু আমরা দেখেছি 144 ধারা জারি হয়েছে। আপনাকে জানি রাখি ইমদাদ, এখানে এই ভবানীপুরে 2,25,000 ভোটার রয়েছেন। এই ভোটারদের মধ্যে কিন্তু 22% ভোটার সংখ্যালঘু মুসলিম, 34% ভোটার যারা অবাঙালি এবং 31% ভোটার কিন্তু স্থানীয় বাঙালি হিন্দু এবং সেই ভোটের অঙ্কেই কিন্তু বরাবর
বরাবর কিন্তু দেখেছি আমরা যে বরাবরই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তৃণমূল কংগ্রেসের খুব সহজেই এই 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 এলাকা থেকে তারা জয়লাভ করে এবং এখনো সকাল থেকে যে ভোটের ট্রেন্ড এবং সকালবেলা থেকে যা দেখা যাচ্ছে যে খানিক প্রত্যেকটা বুথেই লাইন কম আছে। আমরা আমরা সহকর্মীকে দেখাবো যে যে অবস্থা, শুধুমাত্র নিরাপত্তা কর্মী, নিরাপত্তা বাহিনী, আপনি জানেন যে প্রত্যেক বুথে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী না হচ্ছে মানে 35 কোম্পানি কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। একই সঙ্গে রাজ্য পুলিশের সদস্যরাও রয়েছেন। ভোটে যাতে কোনো রকম অশান্তি না হয় সে কারণে নির্বাচন কমিশন কঠোরভাবে সেইটি পর্যবেক্ষণ করছেন। আপনি জানেন যে যেহেতু সংবেদনশীল একটা ভোট বিধানসভা কেন্দ্র, এখানে 287টি বুথ রয়েছে এবং প্রত্যেক বুথে কিন্তু সরাসরি নির্বাচন কমিশন সিসিটিভির মাধ্যমে ভোটের যে কার্যক্রম সেটি পর্যবেক্ষণ করছেন। একই সঙ্গে আমরা দেখেছি যে নির্বাচন কমিশনের যে পর্যবেক্ষক সেই মাইক্রো পর্যবেক্ষকও কিন্তু প্রতি বুথে বুথে নিয়োগ করেছেন এবং সব মিলিয়ে এখনো পর্যন্ত ভোট শান্তিপূর্ণভাবেই এগোচ্ছে। কিছু সকাল থেকে ইভিএম মেশিনের গন্ডগোল এবং ছাপ্পা ভোটের অভিযোগ বিজেপির পক্ষ থেকে করেছে। এছাড়া কিন্তু এখনো পর্যন্ত মোটের উপর শান্তিপূর্ণভাবেই ভবানীপুর আসনের ভোট এগিয়ে চলছে। একই সঙ্গে আপনাকে জানিয়ে রাখি ইমদাদ, শুধু ভবানীপুর আসনে উপনির্বাচন ছাড়াও কিন্তু মুর্শিদাবাদের জঙ্গিপুর এবং শামশেরগঞ্জের ভোটও কিন্তু নির্বিঘ্নে এখনো পর্যন্ত যেটি খবর এখনো এগিয়ে চলছে। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের একটি উপনির্বাচন এবং দুটি নির্বাচনের আমার কাছে থাকা সবশেষ। ইমদাদ, কলকাতা থেকে সুব্রত আচার্য। আফগানিস্তানের সঙ্গে ফের বিমান চলাচল শুরু করার জন্য এক চিঠিতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছে তালেবান। ভারতের ডিরেক্টর জেনারেল অফ সিভিল এভিয়েশনকে ডিজিসিএ-কে দেয়া এক চিঠিতে এ আহ্বান জানান আফগানিস্তানের বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী। এদিকে ইসলামী পরিবেশ তৈরি না হওয়া পর্যন্ত নারীদের আফগানিস্তানের বিশ্ববিদ্যালয়ে ক্লাস বা কাজ করার অনুমতি দেয়া হবে না। নিউ ইয়র্ক টাইমস সহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত এমন খবরকে গুজব বলে নাকচ করে দিয়েছে তালেবান সরকার। আন্তর্জাতিক স্বীকৃতির প্রশ্ন এখনও ঝুলে রয়েছে। তবুও ভারতের সঙ্গে বেসামরিক বিমান পরিবহন ব্যবস্থা চালু করতে আফগানিস্তানের তালেবান সরকার আগ্রহী। এ বিষয়ে ভারতের ডিরেক্টর জেনারেল অব সিভিল এভিয়েশন অরুণ কুমারকে একটি চিঠি লিখেছেন আফগানিস্তানের বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী হামিদুল্লাহ আখুন্দজাদা। চিঠিতে তিনি লিখেন, দিল্লি ও কাবুলের মধ্যে আরিয়ানা আফগান এয়ারলাইন ও ক্যাম এয়ারকে বিমান চালাতে অনুমতি দেয়া হোক, যদিও ভারতের পক্ষ থেকে এ বিষয়ে এখনও কিছু জানানো হয়নি। এদিকে বুধবার নিউ ইয়র্ক টাইমস সহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশ হয় ইসলামিক পরিবেশ তৈরি না হওয়া পর্যন্ত আফগান বিশ্ববিদ্যালয়গুলোতে নারী শিক্ষার্থী ও অন্য নারী কর্মীদের উপস্থিত হওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করেছে দেশটির সরকার। এক টুইটের বরাতে নিউ ইয়র্ক টাইমস আরও জানিয়েছিল, নারীদের ওপর আরোপিত বিধিনিষেধ কঠোর করে তালেবান সরকারের নিয়োগ দেওয়া কাবুল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য সোমবার বলেছেন, বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থী ও শিক্ষকদের অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ করা হয়েছে। গণমাধ্যমে এ খবর প্রকাশের পর কাবুল বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, ভুয়া একটি টুইটার অ্যাকাউন্টের বক্তব্যের ওপর ভিত্তি করে নিউ ইয়র্ক টাইমস ওই খবর ছাপিয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আরও জানায়, সামাজিক মাধ্যমে কাবুল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্যের কোনো অ্যাকাউন্ট নেই। মূলত মানুষকে ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করতে এসব ভুয়া অ্যাকাউন্ট ব্যবহার করা হচ্ছে। ফারহাদ চৌধুরী। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন সহ বিশ্ব নেতাদের উপহাস করেছেন সুইডিশ অ্যাক্টিভিস্ট গ্রেটা থানবার্গ। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বিশ্ব নেতাদের প্রতিশ্রুতিকে ফাঁকা বলি হিসেবে অভিহিত করেন তিনি। ইতালির মিলান শহরে আয়োজিত ইউথ ফর ক্লাইমেট সমাবেশে কথা বলেন গ্রেটা। স্থানীয় সময় মঙ্গলবার ইউথ ফর ক্লাইমেট সমাবেশ আয়োজন করা হয় ইতালির মিলান শহরে। সমাবেশে অংশ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন সহ বিশ্ব নেতাদের উপহাস করেন সুইডেনের আলোচিত পরিবেশবাদী আন্দোলনের পরিচিত মুখ গ্রেটা থানবার্গ। There is no planet B. There is no planet blah. Blah, blah, blah. Blah, blah, blah. This is not about some expensive, politically correct green act of bunny hugging or blah, blah, blah. Build back better, blah, blah, blah. Green economy, blah, blah, blah. Net zero by 2050, blah, blah, blah. Net zero by 2050, blah, blah, blah. Net zero, blah, blah, blah. Climate neutral, blah, blah, blah.
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বিশ্ব নেতাদের প্রতিশ্রুতিকে ফাঁকা বুলি হিসেবে অভিহিত করেন গ্রেটা। সমাবেশে তিনি বলেন, বিগত ৩০ বছরে নেওয়া সব জলবায়ু পদক্ষেপই অকার্যকর হয়েছে। যে ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে তা পর্যাপ্ত নয় বলেও মন্তব্য করেন তিনি। If this is what they consider to be climate action, then we don't want it. They invite cherry-picked young people to meetings like this to pretend that they are listening to us. But they are not. They are clearly not listening to us. And they never have. COP26 জলবায়ু সম্মেলনের আগে মিলানে মন্ত্রী পর্যায়ের একটি বৈঠকের আগে অনুষ্ঠিত হচ্ছে 2 দিনব্যাপী ইউথ ফর ক্লাইমেট সমাবেশ। এতে উপস্থিত ছিলেন COP26 এর প্রেসিডেন্ট অলোক শর্মা। তিনি মন্ত্রী পর্যায়ের বৈঠকেও সভাপতিত্ব করবেন। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। যুক্তরাজ্যে প্রয়োজনের অতিরিক্ত জ্বালানি তেল না কিনতে নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী বরিস জনসন। চলমান সংকট অনেকটাই স্বাভাবিকের পথে বলেও জানান তিনি। জ্বালানি সংকট সমাধানে এই সপ্তাহেই মাঠে নামছে সেনাবাহিনী। তবে জনসন সংকট নিরসনের কথা বললেও পেট্রোল পাম্পগুলোতে এখনও তেলের জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে সাধারণ মানুষকে। মঙ্গলবার রাতে লন্ডনের পেট্রোল পাম্পগুলোতে তেলের জন্য গাড়ির এই দীর্ঘ লাইনই বলে দিচ্ছে কতটা তীব্র আকার ধারণ করেছে ব্রিটেনের চলমান জ্বালানি সংকট। পর্যাপ্ত তেল না থাকায় চাহিদা অনুযায়ী সরবরাহ করতে পারছে না পাম্পগুলো। গেল 5 দিনে বন্ধ হয়ে গেছে অনেক পাম্প, যা ক্ষোভের সৃষ্টি করেছে সাধারণ মানুষের মধ্যে। চলমান সংকটের মুখে মঙ্গলবার প্রথমবারের মতো জনগণের উদ্দেশ্যে বক্তব্য রাখেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। বলেন, সংকট নিরসনে কাজ করছে তার সরকার। এরই মধ্যে বিভিন্ন জায়গায় পরিস্থিতি স্বাভাবিক হয়েছে উল্লেখ করে তিনি বলেন, আগামী কয়েকদিনের মধ্যে জ্বালানি তেলের সংকট সমাধান হবে। এজন্য নাগরিকদের সহযোগিতাও চান জনসন। প্রয়োজনের অতিরিক্ত তেল না কিনতে জনগণের প্রতি আহ্বান জানান ব্রিটিশ প্রধানমন্ত্রী। জ্বালানি সংকটের কারণে মানুষের মধ্যে যে উদ্বেগ তৈরি হয়েছে তা দ্রুতই শেষ হবে। তেল সরবরাহকারী কোম্পানিগুলো কাজ শুরু করেছে। সংকট মোকাবিলায় সবার উচিত স্বাভাবিকভাবে তেল কেনা। আর চালকের যে সংকট তৈরি হয়েছে তা বিশ্বজুড়েই চলছে। আমরা সবাই একটা সংকটের মধ্যে দিয়ে যাচ্ছি। এদিকে জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে সরকারকে সহযোগিতায় প্রস্তুত ব্রিটিশ সেনাবাহিনী। সরবরাহ স্বাভাবিক করতে চলতি সপ্তাহেই 150টি সামরিক ট্যাঙ্কার কাজ শুরু করবে বলে জানা গেছে। ব্রেক্সিটের কারণে বহু লরি চালক ব্রিটেন থেকে চলে যাওয়ায় দেশটিতে তীব্র সংকট তৈরি হয়েছে। যুক্তরাজ্যে এই মুহূর্তে 1 লাখ চালকের সংকট রয়েছে। আর দক্ষ চালক না থাকায় জ্বালানি সরবরাহে দেখা দিয়েছে নানা জটিলতা। তবে সংকট নিরসনে এরই মধ্যে বিদেশি চালক নিয়োগ দেওয়ার কথা জানিয়েছে ব্রিটিশ সরকার। রাইহানুল রানা, সময় সংবাদ। ইতালিতে অক্টোবর মাস থেকে বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়ছে। বিদ্যুৎ 29.8% এবং গ্যাসের বিল 14.4% বৃদ্ধি পাবে। গেল বৃহস্পতিবার প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি দেশটির জ্বালানি ক্ষেত্রে 3 বিলিয়ন ইউরো ভর্তুকি দেওয়ার ঘোষণা দেন। এদিকে শীতকাল শুরু হবার আগেই জ্বালানি খরচ বাড়লে অর্থনৈতিকভাবে চাপে পড়বেন বলে দুশ্চিন্তায় প্রবাসী বাংলাদেশিরা। ভেনিস থেকে মাকসুদ রহমানের তথ্য ও ছবিতে রিপোর্ট। 1 অক্টোবর থেকে ইতালিতে বাড়ছে সব ধরনের গৃহস্থালী ও ব্যবসা প্রতিষ্ঠানের জ্বালানি খরচ। এরই মধ্যে দেশটির সরকার 3000 মিলিয়ন ইউরো জ্বালানি খাতে ভর্তুকি ঘোষণা করেছে। ভর্তুকির সঙ্গে সমন্বয় করে গেল 28 সেপ্টেম্বর ইতালির এনার্জি রেগুলেটরি অথরিটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, 1 অক্টোবর থেকে বিদ্যুৎ 29.8% এবং গ্যাসের দাম 14.4% বৃদ্ধি পাবে। সরকার এক্ষেত্রে ভর্তুকি না দিলে দাম বৃদ্ধি 45% গিয়ে ঠেকত বলেও জানায় সংস্থাটি। সরকারের নেয়া সিদ্ধান্তের কারণে ছোট ব্যবসা প্রতিষ্ঠান ও অর্থনৈতিকভাবে দুর্বল পরিবারগুলো, যাদের আয় ইতালির নির্ধারিত জাতীয় গড় আয়ের চেয়ে কম এবং পরিবারের সদস্য সংখ্যা বেশি, তাদের জন্য সরকার বিশেষ কিছু সুবিধা দেবে বলে জানান প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি। দেশটিতে প্রায় 25,000-এর ওপর বাংলাদেশি ব্যবসা প্রতিষ্ঠান এবং প্রায় 2 লাখ প্রবাসী বাংলাদেশির বসবাস। জ্বালানি বৃদ্ধির ঘোষণায় সকলে অর্থনৈতিকভাবে আরও বেশি চাপের মুখে পড়বেন বলে মনে করেন প্রবাসী বাংলাদেশিরা। করোনাকালীন অক্টোবর মাস থেকে আমাদের কারেন্ট বিল এবং গ্যাস বিল 30% বৃদ্ধি পাচ্ছে। আমাদের জন্য অনেক কষ্ট হয়ে দাঁড়াবে। ব্যবসা বাণিজ্য অবস্থা বর্তমানে খুবই খারাপ এবং এরপরে যদি আরও বিল বৃদ্ধি করে তাহলে আমাদের ছোটখাটো ব্যবসা পরিচালনা করার পক্ষে সম্ভব না। ইতালির এনার্জি রেগুলেটরি অথরিটি জানায়, গেল জুলাই মাস থেকে বিদ্যুতের খুচরা মূল্য 9% বৃদ্ধি এবং গ্যাসের মূল্য 15% বৃদ্ধি পেয়েছিল। তবে সরকার 1.2 বিলিয়ন ইউরো ভর্তুকি দেয়ায় দাম বাড়েনি। সময় সংবাদ, ইতালি। দেখছেন আন্তর্জাতিক সময়। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে এনআরবি, সিআইপি ও বাংলাদেশি ব্যবসায়ীদের জন্য 2 দিন ব্যাপী গ্লোবাল বিজনেস সামিট অনুষ্ঠিত হচ্ছে।
বুধবার এই সামিট উদ্বোধন করেন প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ। শিবলি আল সাদিকের রিপোর্ট। সারা বিশ্বে বাংলাদেশিদের বাণিজ্য বৃদ্ধি, বিনিয়োগ, রেমিটেন্সের সুযোগ উদ্ভাবন, ব্র্যান্ডিংয়ের লক্ষ্য নিয়ে দুবাইতে শুরু হয়েছে গ্লোবাল বিজনেস সামিট। বুধবার এই সামিটের উদ্বোধন করেন প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমেদ। পরবর্তীতে রাইট টাইম নাও থাকতে পারে। আজকে যে সরকার যে বিভিন্ন অপরচুনিটি বা অপশন বা ফেসিলিটিস যা দিয়েছে সেটা কিন্তু কাজ লাগাবার সময় ইজ নাও। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি। এছাড়াও একাধিক কূটনৈতিক কর্মকর্তা সহ বিশ্বের 32টি দেশের প্রায় 2 শতাধিক বাংলাদেশি ব্যবসায়ী নেতা এবং বেশ কয়েকটি ব্যবসায়ী সংগঠনের শীর্ষ নেতারা সামিটে উপস্থিত ছিলেন। আপনাদের টাকায় আমরা চলছে, দেশ চলছে, অর্থনীতি আজকে সচল হয়েছে। যে দুটো খাত তার প্রথম স্থানে আপনারা বিদেশ থেকে পান, আপনারা এবং যারা কাজ করে যাচ্ছে, যারা কাম করে সব মিলিয়ে আমরা আজকে অর্থনীতির নতুন চেহারা দেখছি। বুধবার সকাল 10টা থেকে শুরু হওয়া এই গ্লোবাল সামিটে বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের বাণিজ্য সম্ভাবনার পাশাপাশি ঘাটতি প্রসঙ্গেও আলোচনা হয়। সামিটে দুবাই এক্সপোকে কাজে লাগিয়ে বাংলাদেশের বাণিজ্য প্রসার কিভাবে জোরদার করা যায় তা নিয়ে ব্যবসায়ী ও সরকারকে কৌশলী হওয়ার আহ্বান জানানো হয়েছে। শিবলি আল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। দেখছেন আন্তর্জাতিক সময়। 11.5 ফুট লম্বা একটি পুতুল ঘুরে বেড়াচ্ছে বিশ্বের বিভিন্ন শহরে। বর্তমানে এটি সুইজারল্যান্ডের জেনেভায় পৌঁছেছে। বিশ্বব্যাপী শিশু শরণার্থীদের সমর্থনে আয়োজন করা হলো ভিন্ন রকমের এই প্রদর্শনীর উদ্দেশ্য শরণার্থী শিশুদের প্রতি বিশ্ব সম্প্রদায়ের সহানুভূতি আকর্ষণ করা। প্রদর্শনীটি দেখতে ভিড় করেন হাজার হাজার মানুষ। ছোট্ট শিশু আমাল জাহাজে চড়ে আসছে। হাজার হাজার মানুষ ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় আমালের জন্য। এই আমাল হচ্ছে 11.5 ফুট লম্বা একটি পুতুল। জাহাজ ভিড়তেই করতালি দিয়ে স্বাগত জানানো হয় আমালকে। দি ওয়াক শিরোনামে ভিন্ন রকমের এই প্রদর্শনী দেখতে সকাল থেকে ভিড় করেন জেনেভার বাসিন্দারা। কারণ প্রথমবারের মতো 11.5 ফুট লম্বা পুতুলটি ঘুরে বেড়াচ্ছেন বিশ্বের বিভিন্ন শহরে। ব্যতিক্রমী এই আয়োজন এর আগে কখনোই দেখেনি বিশ্ব। মূলত বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা শিশু শরণার্থীদের সহায়তা করতে ব্যতিক্রমী এই আয়োজন। শরণার্থী শিশুদের ব্যাপারে বিশ্বব্যাপী সচেতনতা বাড়াতে আমালের এই বিশ্ব ভ্রমণ। পুতুলটিকে 9 বছর বয়সী সিরিয়ার শরণার্থী এক শিশুর প্রতীকী হিসেবে তৈরি করা হয়েছে, যে শিশুটির মা খাবারের সন্ধানে বের হয়ে আর কখনোই ফিরে আসেননি। এত বড় পুতুল দেখে আমার খুব খুশি লাগছে, আবার খারাপও লাগছে, কারণ আমার মতো অনেক বাচ্চা কষ্টে আছে, তারা হয়তো খাবারও পায় না। অনেক মা আছেন যারা তাদের বাচ্চাদের খুঁজছেন। হয়তো এই শিশু শরণার্থীদের খুঁজে পেতে অনেক বছর সময় লাগবে তাদের। আমাদের মতো অনেক শিশু আছে যারা তার মাকে খুঁজে বেড়াচ্ছে। হ্যান্ডস্পিং পাপেট নামের একটি কোম্পানি পুতুলটি তৈরি করেছে। ভেতরে একজন সারাক্ষণ পুতুলটি পরিচালনা করছেন, যেটি বিশ্বের প্রায় 8000 কিলোমিটার পথ পাড়ি দেবে। চলতি মাসের জুলাইয়ে এটি তুরস্ক থেকে যাত্রা শুরু করে। ইংল্যান্ডের ম্যানচেস্টার শহরে গিয়ে পুতুল আমাল তার যাত্রা শেষ করবে। জিনিয়া শেখ, সময় সংবাদ। জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক সময়ের শিরোনামগুলো। ভারতের পশ্চিমবঙ্গে ভবানীপুর আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ শুরু। নির্ধারণ হবে মমতার ভাগ্য। নজিরবিহীন নিরাপত্তা, সুষ্ঠু ভোট নিয়ে সংশয় বিজেপির। আফগানিস্তানের সঙ্গে বিমান চালু করতে ভারতকে তালেবানের চিঠি। কাবুল বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীদের নিষিদ্ধের খবর প্রত্যাখ্যান। There is no planet B. There is no planet blah. Blah, blah, blah. Blah, blah, blah. জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বিশ্ব নেতাদের প্রতিশ্রুতি শুধুই ফাঁকা বুলি বললেন গ্রেটা থানবার্গ, করলেন উপহাস। এই ছিল আন্তর্জাতিক সময়। সঙ্গে থাকুন সময়।